আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুর রহিম, মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ, প্রভাষক, বাংলা, কালিয়ানড়াই। আজ দেশের এই অবস্থার মধ্যে আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকেই অনলাইন ক্লাস করার জন্য স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হইতেছে বাংলা কবিতা। আমরা মাইকেল মধুসূদন দত্তের নাম অবশ্যই শুনেছি। তারই একটা কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। যখন আমরা কোনো কবিতাকে পড়ব বা কোনো সাহিত্যকে পড়ব, তবে অবশ্যই আমাদের সেই সাহিত্যিক সম্পর্কে অবগত থাকা একান্ত বাঞ্ছনীয়। কেননা সাহিত্যিকের জীবন দর্শন, সাহিত্যিকের কর্ম, সাহিত্য সম্পর্কে যদি আমি না জানি, তাহলে আমার অনেকটা অজানা থেকে যাবে। সেই হিসেবে আমরা এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা একটু জেনে নিতে হবে। কেননা যদি আমরা না জানি, তাহলে আমাদের অনেক কিছুই সাহিত্যিক সম্পর্কে অজানা থেকে যায়। আমাদের আলোচনার বিষয় আজকে যেহেতু বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে আধুনিক কবিতার জনক বলা হয়। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। কেননা উনি প্রথম বিদ্রোহ ঘোষণা করছেন সাহিত্যের মধ্য দিয়ে। উনি মেঘনাদ বধ যে ওনার মহাকাব্য, এই মহাকাব্যের মধ্যে একটা চরিত্র আছে প্রমীলা। তার কথার মধ্যে যে ওনার বিদ্রোহী সত্তাটাকে ফুটে ওঠে সেটা আমরা পাই। প্রমীলা এক কথায় বলেছিলেন, কি কহিলি বাসন্তী, দানব নন্দিনী আমি রক্ষকুলবধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিতরি রাঘবে। এই সেই মাইকেল মধুসূদন দত্তর কথা। তো আমরা কবিতা দেখতে পাইতেছি বিভীষণের প্রতি মেঘনাদ। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। আর বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোধা হিসেবে উনি কাজ করেন। ওনার অনেক সৃষ্টি রয়ে গেছে, উনি অনেক কিছু রচনা করছেন। তার মধ্যে ওনার একটি সার্থক রচনা হইতেছেন মেঘনাদ বধ মহাকাব্য। তার আগে আমাদের জেনে নেওয়া বাঞ্ছনীয় যে মহাকাব্য কি, মহাকাব্য কত প্রকার। মহাকাব্যকে বলা হয় অনুবিশ্ব, স্বর্গ মর্ত্য পাতাল সবকিছুই মহাকাব্যের মধ্যে থাকে। আর মহাকাব্য দুই প্রকার, একটা হচ্ছে জাত মহাকাব্য আর একটা সাহিত্যিক মহাকাব্য। জাত মহাকাব্য পৃথিবীতে আছে 4টা, যেটা রামায়ণ বাল্মীকির লেখা, মহাভারত দেবব্যাস বা ব্যাসদেবের লেখা, আর অন্ধকবি হোমারের লেখা ইলিয়াড আর অডিসিস। আর সাহিত্যিক মহাকাব্য অনেক আছেন, তার মধ্যে আমরা দেখতে পাই আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত, ওনার একটি সাহিত্যিক মহাকাব্য হইতেছেন মেঘনাদ বধ। তাছাড়া আরও কাজেমাল কুরাইশি, যার ছন্দের নাম ছিল কায়কোবাদ, ওনার একটি রচিত মহাকাব্য, সাহিত্যিক মহাকাব্য আছেন, সেটা হতেছে মহাশ্মশান। তো মাইকেল মধুসূদন দত্ত 1884 সালে 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। কিন্তু উনি ছিলেন লুই ভিভিয়ান ডিরোজিওর ভাবশিষ্য। যদি উনি সরাসরি তার শিক্ষার্থী ছিলেন না, তারপরে উনি তার ভাবশিষ্য থাকার কারণে বাংলা ভাষার চেয়ে ইংরেজি ভাষাটাকে প্রাধান্য দিতেন। আর ইংরেজি ভাষার প্রতি ওনার একটা ঝোঁক ছিল, ইংরেজির প্রতি ওনার একটা ভালোবাসা ছিল, যে উনি ইংরেজিতে অনেক বেশি সমাধিত হতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি যে উনি সেটা হতে পারেননি। কেননা বাংলা ভাষার ওনাকে ডাকছেন, আহ্বান করছেন, বাংলা ওনাকে সেই সুদূর থেকে নিয়ে এসেছেন। আবার বাংলা সাহিত্যে উনি সমাধিত হয়েছেন, যেটা ইংরেজিতে উনি সমাধিত হতে চেয়েও পারেননি, কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে তিনি সেটা তার স্থানকে তিনি ধরে রেখেছেন। তো ইংরেজির প্রতি ভালোবাসা থাকার কারণে এই মাইকেল মধুসূদন দত্ত আমরা দেখতে পাই 1843 সালে 9 ফেব্রুয়ারি ওল্ড মিশন চার্চে খ্রিস্ট জন্মগ্রহণ করে। তারপর উনি 1848 সালে
মেল অরফান অ্যাসাইলার্স ইংরেজি শিক্ষক হিসাবে যোগদান করেন বা চাকরির পান। এটা ছিলেন মাদ্রাজে অবস্থিত। পরবর্তীতে উনি 1862 সালে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গমন করেন এবং 1867 সালে আবার ফিরে আসেন। বাংলা সাহিত্যের মধ্যে উনার আর একটা সৃষ্টি হইতেছে অমিত্রাক্ষর ছন্দ, যেটাকে বলা হয় যে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দ রূপকার হইতেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তর প্রথম রচিত ও প্রকাশিত গ্রন্থ সেটা হলো ক্যাপটিভ লেডি, যেটা 1849 সালে প্রকাশিত হয়। এর দ্বিতীয় খণ্ড ছিল ভিশন অফ দ্য পাস্ট। আর উনি যে অমিত্রাক্ষর ছন্দ রচনা করেন রচয়িতা, তো এই অমিত্রাক্ষর ছন্দ উনি প্রথম তিলোত্তমা সম্ভব কাব্যে, এটা 1860 সালে উনি এটাকে প্রয়োগ করেন। পরবর্তীতে উনি সর্বপ্রথম কমেডি হিসাবে অ্যাপেল অফ ডিসকর্ড অবলম্বনে প্রথম কমেডি নাটক লেখেন পর্দাবর্তীতে। প্রথম রচিত বাংলা গ্রন্থ বা নাটক ওনার ছিলেন শর্মিষ্ঠা, সেটা বাংলায়, সেটা 1859 সালে প্রকাশিত হয়। এছাড়া তিনি বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা রচনা করেন 1862 সালে। আর সার্থক ট্র্যাজেডি বাংলা নাটকের মধ্যে সর্বপ্রথম যে সার্থক ট্র্যাজেডি নাটক রচনা করা হয় সেটা মাইকেল মধুসূদন দত্ত, সেটা কৃষ্ণকুমারী, 1861 সালে প্রকাশিত হয়। তো ওনার যেহেতু বিখ্যাত রচনা বা অমর কাব্য মেঘনাদ বধ, এই মেঘনাদ বধ মহাকাব্য 1861 সালে প্রকাশিত হয়। আর এই মেঘনাদ বধ মহাকাব্যের কয়েকটি বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে এই একটা বৈশিষ্ট্য যে এর 8টারও অধিক স্বর্গ থাকবে। সেই হিসাবে আমরা দেখতে পাই যে মেঘনাদ বধ মহাকাব্যে উনি 9টি স্বর্গ দিয়ে রচনা করেন। আর এই মেঘনাদ বধ মহাকাব্যের 6তম স্বর্গের নাম হইতেছে বধ। আর এই বধ স্বর্গের থেকে সংকলিত আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা। তো এই মহান ব্যক্তি মাইকেল মধুসূদন দত্ত, ওনার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোচনা করা হলো। পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1873 সালে 29শে জুন উনি কলকাতায় আলিপুরে হাসপাতালে ইন্তেকাল করেন। পরবর্তীতে ওনাকে খ্রিস্টানদের রীতি অনুযায়ী সমাহিত করা হয়। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হইতেছে বিভীষণের প্রতি মেঘনাদ, তো বিভীষণ এবং মেঘনাদ এই দুটো পৌরাণিক চরিত্র। আর এই পৌরাণিক চরিত্র, পুরাণকে কেন্দ্র করে, রামায়ণকে কেন্দ্র করে আমাদের মাইকেল মধুসূদন দত্ত লিখছেন মেঘনাদ বধ। মেঘনাদ বধের 6তম স্বর্গ থেকে যেহেতু বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা সংকলন করা হয়েছে, আর এই মেঘনাদ বধ রামায়ণ অবলম্বনে যেহেতু রচিত, সেক্ষেত্রে রামায়ণ সম্পর্কে যদি আমাদের একটু ধারণা না থাকে তাহলে কবিতা বোঝা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। তো আমরা দেখতে পাবো যে রামায়ণের যে সংক্ষিপ্ত ঘটনা, যতটুকু ঘটনা না বললেই নয়, যে কতটুকু ঘটনা যে এই কবিতার সাথে রামায়ণের সাথে সামঞ্জস্যপূর্ণ আছে, সেটা আমরা একটু অবলোকন করব। রামায়ণ বিশ্বহাত বড়, এত বড় কাহিনী বলারও সময় পাওয়া যাবে না, আর বোঝাও অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে শুধু কবিতার সাথে সম্পর্কযুক্ত যতটুকু আছে আমরা অতটুকুনি জানার জন্য বা বলার জন্য চেষ্টা করব। তো এবার আমাদের আলোচনার বিষয় হইতেছে রামায়ণ। তো রামায়ণে প্রথম দেখা যায় রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রাঘব, রাম। তো রাঘবের বাবা ছিলেন দশরথ। দশরথের ছিল 3 স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৌশল্যার ছিলেন 1 সন্তান, তার নাম রাম। কৈকেয়ীর ছিলেন 2 সন্তান, 1 সন্তান ভরত, আর সুমিত্রার ছিলেন 2 সন্তান, লক্ষণ ও শত্রুঘ্ন। রাম আর লক্ষণের সাথে খুবই সম্পর্ক গভীর ছিল। লক্ষণ রামকে প্রচন্ড ভালোবাসতেন, আর ওদিকে ভরতকে ভালোবাসতেন শত্রুঘ্ন। দেবাসুরের যুদ্ধে যখন এই দশরথ খুব আক্রান্ত হন, ব্যাধিগ্রস্ত হন, ঠিক তখন কৈকেয়ী তাকে সেবা শুশ্রূষা দিয়ে, ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলেন।
যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই এই দশরথ কৈকেয়ীকে বলেন, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দেব। তখন কৈকেয়ী বলেন, আমি যখন সময় হবে তখন আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। পরবর্তীতে দেখা যায় সমস্ত দেশের ভারতবর্ষের সমস্ত জনগণ সকলেই রামকে ভালোবাসেন। বৃদ্ধ দশরথ, উনি হয়তো আর কিছুদিন বাঁচবেন, এই জন্য উনি রাজ্যভার রামের হাতে ন্যস্ত করে অবসর নিতে চান। আর এই সময় কৈকেয়ীর সাথে তার বাবার বাড়ি থেকে আসা পূজা উনি ওনাকে প্ররোচনা দেন যে রাম যদি এখানে সিংহাসনে বসেন তাহলে আপনার ভরতের কি অবস্থা হবে। রাজার কাছে, দশরথের কাছে যেহেতু আপনার দুইটা বর আছে, যে আপনি সেটা চাইলেই পাবেন, তো আপনি এটা চান, ভরতকে সিংহাসনে বসানো হোক আর রামকে বনবাসে পাঠানো হোক। যদিও কৈকেয়ী চাইতেছিলেন না, তারপরেও বারবার পূজার প্ররোচনায় আমরা দেখতে পাই যে তিনি রাজা দশরথের কাছে গিয়ে কথা বলেন যে আপনার কাছে যে আমার দুইটা চা ছিল, সেই চা দুটা আজ পূরণ করেন। তো দশরথ যখন জানতে চান আর যখন জানতে পারেন যে আমাদের এই তার চা হইতেছে প্রথম রামকে সিংহাসনে না বসিয়ে ভরতকে সিংহাসনে বসানো, আর অন্যদিকে রামকে বনবাসে পাঠানো। তো এটা শুনে আমাদের দশরথ মূর্ছা যান, সংজ্ঞা হারিয়ে ফেলেন, জ্ঞান হারিয়ে ফেলেন, যার পরিপ্রেক্ষিতে উনি সুস্থ হন, আবার সংজ্ঞা হারিয়ে ফেলেন। এই অবস্থা সৃষ্টি হইতেছিল। তো এ কথা এক সময় রামের কানে পৌঁছায়। তখন রাম তার পিতৃসত্যকে, পিতৃওয়াদাকে পূরণ করার জন্য রাজি হন আর বলেন, বাবা হ্যাঁ আপনি রাজি হয়ে যান, ভরতকে সিংহাসনে বসানো হোক আর আমাকে বনবাসে যাওয়ার জন্য ব্যবস্থা করা হোক। যখন রাম বনবাসে যান তো সাথে সীতা যেতে চান। সীতা এই কথা বলেন যে তুমি ছাড়া তো আমার কোনো গতিই নাই, সেক্ষেত্রে তুমি যদি বনবাসে চলে যাও তো আমি একা একা এখানে কি করবো, আর তোমাকে দেখাশোনা করার জন্য তো, তোমার খাওয়ানোর জন্য তো কিছু কাউকে প্রয়োজন হবে, সুতরাং আমি হয়তো সে কাজে তোমাকে সাহায্য করব। যার পরিপ্রেক্ষিতে সীতাও সাথে যেতে রাজি হয়। তখন লক্ষ্মণ এসে বলেন, দাদা তুমি ছাড়া তো আমার জীবনটাই অচল, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তোমাকে আর বৌদিকে দেখার জন্য তো একজন লোকের প্রয়োজন, সেক্ষেত্রে আমিও তোমার সাথে যেতে চাই। সুতরাং দুইজন, ভরত, লক্ষ্মণ এবং আমাদের সীতা, দুইজন রামের সাথে বনবাসে চলে যান। ওদিকে ভরত সিংহাসনে বসানো হয়, কিন্তু ভরতের বিষয় আমাদের কবিতার সাথে সম্পর্কিত না, তাই আমরা অতটুকু ওদিকে আলোচনা না করে সামনের দিকে অগ্রসর করি। পরবর্তীতে আমরা দেখতে পাই বনবাসে কাটাইতে কাটাইতে যখন একদম শেষ পর্যায়ে চলে আসেন, এই সময় পঞ্চবটি বনে আশ্রয় নেন আমাদের এই সীতা দেবী, রাম আর লক্ষ্মণ। আর ওই পঞ্চবটি বনেই থাকতেন রাক্ষসরাজ রাবণের বোন শূর্পণখা। যেহেতু রাবণের কথাটা চলেই আসলো, তার সম্পর্কে একটু না বললেই নয়। রাবণ হইতেছে লঙ্কা দ্বীপের অধিপতি, লঙ্কা দ্বীপের রাজা, রাক্ষসদের রাজা তিনি। তারা ছিলেন তিন ভাই। প্রথম বড় ভাই যিনি লঙ্কা দ্বীপের রাজা বা রাজাধিপতি, সে তো হইতেছেন রাবণ। দ্বিতীয় ভাই কুম্ভকর্ণ, যে নাকি শিবের মতো মহাবলিয়ান, শিবের মতো যার শক্তি। তৃতীয় ভাই ছিল বিভীষণ। বিভীষণ যেহেতু আমাদের কবিতার নামের মধ্যে আছে, সুতরাং বিভীষণ ছিলেন ধর্মভীরু, সে ছিলেন পরোপকারী, সে মানুষকে ভালোবাসতেন, সে অনৈতিক কাজকে ভালোবাসতেন না, নৈতিকতাকে ভালোবাসতেন। আর এই রাক্ষসরাজ রাবণের ছিলেন দুই স্ত্রী, মন্দোদরী আর চিত্রাঙ্গদা। মন্দোদরী ছিল এক সন্তান, তিনি ছিলেন আমাদের এই মেঘনাদ। তো কবিতার মধ্যে যেহেতু দুইটা নাম, বিভীষণ এবং মেঘনাদ, দুটোকেই আমরা পেয়ে গেছি। আর চিত্রাঙ্গদার ছিলেন এক সন্তান, তার নাম ছিলেন বীরবাহু। তো আবার আমরা ফিরে আসি পঞ্চবটি বনে। সীতা, লক্ষ্মণ এবং রাম ভালোই কাটাইতেছিলেন। তারা এরকম গাছের ফলমূল পেড়ে খাইতেন, ঝর্ণার পানি পান করতেন, এভাবে এই দিন কাটাইতেছিল। তারা পাতা দিয়ে একটা কুটির তৈরি করেন, সেই কুটিরের মধ্যে দিন যাপন করতেছিলেন। কিন্তু দেবতার মতো রামকে দেখে তার চেহারায় মুগ্ধ হয়ে ওই বনে যে রাক্ষসী থাকতেন শূর্পণখা, তিনি তাকে প্রেম নিবেদন করেন, ভালোবাসার প্রস্তাব দেন। আর যখন তাকে ভালোবাসার প্রস্তাব দেওয়া হয়, তিনি এটাকে প্রত্যক্ষ করেন আর বলেন, দেখো আমার স্ত্রী আছে, সে সীতা আমার কাছেই আছে, সুতরাং আমি তোমার প্রেমের প্রস্তাবে রাজি হব না।
তো বেচারি শূর্পণখা আর কি করবেন, তখন তিনি ভালোবাসার প্রস্তাব দেন আমাদের এই লক্ষণকে। লক্ষণকে যখন ভালোবাসার প্রস্তাব দেন, লক্ষণ তখন চিন্তা করেন কি এ মহিলা এটা রে বাবা, যে নাকি কিছুক্ষণ আগে আমার দাদাকে ভালোবাসার প্রস্তাব দিল, সেই এখন আবার আমাকে ভালোবাসার প্রস্তাব দিতেছেন। সেও তাকে দূর করে দিলেন, ফিরিয়ে দিলেন। তো যখন দুইজনের কাছ থেকেই শূর্পণখা দূরে সরে গেলেন, ভালোবাসার তার দাম দেওয়া হলো না, তখন যেহেতু এর মূল ছিল সীতা, তো সীতাকে সে খাওয়ার জন্য আসেন, যে মা সীতাকে হত্যা করে ফেলবেন, এই জন্য যদি যখন উনি আসেন, তখন লক্ষণ এই তার কান কেটে দেন, নাক কেটে দেন। আর যখন এই নাক কান কাটা অবস্থায় একমাত্র বোন রাবণের শূর্পণখা তিনি তার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ান, তখন একজন ভাই সে যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সে কতটুকু সহ্য করতে পারেন। সমস্ত ঘটনা শোনার পরে মারীচি নামের এক মায়া, বা যিনি নাকি মায়া জানতেন, জাদু জানতেন, এক রাক্ষসকে নিয়ে আমাদের এই রাবণ সেই পঞ্চবটী বনের মধ্যে হাজির হন। মারীচি মায়ার বিনিময়ে স্বর্ণবীরকে ধারণ করে সীতার সামনে খেলা করেন। আর সীতা দেবী এটা দেখে মুগ্ধ হয়ে যান। সে রামকে বলেন যে আমি এই সোনার হরিণ চাই। রাম বললেন যে স্বর্ণের কখনো হরিণ হইতে পারে না, মৃগ কখনো স্বর্ণের হইতে পারে না, এটা হয়তো কোনো একটা অশুভ জিনিস, কোনো একটা অশুভ কাজ হইতে পারে যা আমাদেরকে ক্ষতি ডেকে আনবে, সুতরাং এটা থেকে তুমি বিরত হও। কিন্তু সীতা নাছোড়বান্দা, সে চাইতেছিল সে সেই স্বর্ণের হরিণকে তার লাগবে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই রাম স্বর্ণের হরিণ ধরার জন্য পিছু ধাওয়া করতে থাকেন। যেহেতু সেটা একটা মায়া ছিল, জাদু ছিল, চোখের পলকেই এটা দূরে চলে যেত, আবার দূরে দেখা যেত, আবার এরকম রাম তার পিছনে দৌড়াইতে থাকতেন। একসময় যাইতে যাইতে যখন অনেক দূরে পৌঁছিয়ে গেলেন, তখন আমরা একটা বিষয় বুঝতে পারি, সেটা হলো এই এই মায়াবীর যে মারীচি যে রাক্ষস, এই রামের কণ্ঠকে নকল করে বলতেছিলেন, ভাই লক্ষণ তুমি কই আছো, আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। এই শব্দকে বাতাস আমাদের সীতা দেবীর কানের মধ্যে পৌঁছিয়ে দেন। সীতা দেবী যখন এই শব্দটাকে শুনতে পান, তখন লক্ষণকে বলেন, লক্ষণ তুমি যাও, তোমার দাদা বিপদে পড়েছে, তাকে রক্ষা করো। লক্ষণ বলে, না বৌদি, এটা হইতেই পারে না, কারণ আমার দাদা সৎ, সে এক দেবতার মতো, সুতরাং সে কখনোই বিপদে পড়তে পারে না, তুমি যেটা শুনতেছ ভুল শুনতেছ। যখন এ শব্দ দ্বিতীয়বার আবার শুনে সীতা, তখন তিনি ভৎসনা করতে থাকেন। আর ভৎসনার পরিপ্রেক্ষিতে, ভৎসনা এবং গঞ্জনা না শোনার জন্য লক্ষণ সে কি করেন, সীতাকে ওই যে পাতার যে কুটির ছিল, ঘর ছিল, ঘরের চারপাশে একটা রেখা অঙ্কন করে দিয়ে বলেন যে বৌদি তুমি এখানেই থেকে যাও, আমি না দাদা না ফেরা পর্যন্ত তুমি এখান থেকে বের হবে না, আর যতই যা কিছু আসুক না কেন তুমি এই রেখা থেকে বের হবে না। আর সেটাই ছিল লক্ষণ রেখা। লক্ষণ এই রেখা অঙ্কন করে দিয়ে সে তার দাদাকে সাহায্য করার জন্য চলে যান। এর মধ্যে আমরা দেখতে পাই একটা জটাধারী লোক ভিক্ষুকের ভেষে সে আসেন, এসে সীতাকে বলেন, মা আমাকে কিছু ভিক্ষা দাও। সীতা তখন বলতে থাকে, আমার কাছে তো কিছুই নাই, খাবার আমি কি দেব, আমি তো এইখান থেকে ঝর্ণার জল পান করি, গাছের ফলমূল খাই, এভাবেই আমাদের দিন যাপন হইতেছে। বলতেছে তোমার গায়ের মধ্যে এত গয়না, একটা গয়না দাও। তো জটাধারী যখন নাকি গয়না চান, সীতা তো তাই চিন্তা করেন, যেহেতু তারা রঘুবংশেরই বউ, তার দিলও ঠিক ওই রকম, তার অন্তর ওই রকম, মানুষের জন্য কাঁদে, তো সুতরাং সে দিতে চায়, তবে লক্ষণ রেখার ভিতরে থেকে। তখন এই জটাধারী বলেন যে তুমি বের হয়ে আসো। সে বলে, না আমার বারণ আছে, কিন্তু সেটা মেনে নিতে চায় না। সে বলেন যে আমি তোমাকে অভিশাপ দেব, অভিশাপের ভয়ে তখন আমাদের সীতা দেবী ওই লক্ষণ রেখা থেকে যখন বের হন, তখন সেই আমাদের এই রাবণ সেই তার সমূর্তি ধারণ করেন, বিশাল দেহের অধিকারী 10 মাথা বিশিষ্ট সেই রাবণ এরকম নিজের সমূর্তি ধারণ করার সাথে সীতাকে হরণ করে আকাশপথে লঙ্কা দ্বীপে চলে যান। যখন রাম আর লক্ষণ ফিরে আসেন, ফিরে আসার পরে দেখতে পান যে সীতা দেবী সেই পাতার ঘরের মধ্যে বা পাতার কুটিরের মধ্যে নাই, তাকে জঙ্গলের মধ্যে খুঁজতে থাকেন। তো কোথাও যখন না পাওয়া যায়, তখন সীতা দেবীর গায়ের মধ্যে যে অলংকার ছিল, সেই অলংকার গুলো সীতা দেবীকে যখন হরণ করা হয়, তখন ফেলে দিয়ে দিয়ে চলে যান। ওইটা খুঁজতে খুঁজতে আমাদের এই রাম আর লক্ষণ একসময় গরুর মাত্রা অনুযায়ী সে লঙ্কা দ্বীপের মধ্যে পৌঁছান। তো লঙ্কা দ্বীপের মধ্যে যখন নাকি পৌঁছান, যেহেতু আমাদের কবিতার সাথে সম্পর্কযুক্ত আছে, পৌঁছানোর সাথে যেই ঘটনাটা ঘটে সেটা হলো এই যে যুদ্ধ শুরু হয়ে যায়, রাম আর রাবণের যুদ্ধের মধ্যে সর্বপ্রথম বীরবাহুকে আনা হয়। আর আমাদের এই মেঘনাদ বধ, যেটাকে বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তর মহাকাব্য, এই মেঘনাদ বধের শুরু ঠিক ওইখান থেকেই, সম্মুখ সমরে পুরি, বীরবাহু বীর চূড়ামণি চলি যাবে গেলা যমপুরে।
তো এইখান থেকে শুরু হয়েছে। আমরা এই মেঘনাদ বধ মহাকাব্যের প্রথমেই আমরা দেখতে পাই সেটা হলো এই যে বীরবাহু অলরেডি যুদ্ধে মারা যায়, পরবর্তীতে শিবের মতো বলিয়ান সেই কুম্ভকর্ণকে আনা হয়, সেও যুদ্ধে মারা যান। তখন যুদ্ধে এখন কে আসবে? স্বয়ং রাম আসতে চান, স্বয়ং রামের সাথে যুদ্ধ করার জন্য রাবণ আসতে চান। তখন আমরা দেখতে পাই মেঘনাদ কুঞ্জবনে থাকেন তার নতুন স্ত্রীর সাথে। সে যখন এই খবর পান, খবর পেয়ে সে ওইখান থেকে চলে আসেন যে তিনি নিজেই যুদ্ধ যাবেন। আর এই রাবণ এবং মেঘনাদ শিবের ভক্ত ছিল। শিবের ভক্ত থাকার পরিপ্রেক্ষিতে এই শিব তাকে বর দিয়েছিলেন, যে বর আমাদের মেঘনাদ চেয়ে নিয়েছিলেন যে আমি যখন কোনো যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার প্রাককালে আমি যজ্ঞ করব, সেই যজ্ঞের আগুন থেকে রথ উঠবে, সেই রথে যখন আমি চড়বো তখন আমি দেব দানব দৈত্য যা কিছু আছে মানুষ সমস্ত কিছুর অদৃশ্য হয়ে যাব, আমাকে কেউ দেখতে পারবে না, অদৃশ্যভাবে আমি যুদ্ধ করে যুদ্ধে জয়ী হব। ঠিক নিকুম্বিলা যজ্ঞ করার জন্য যখন নাকি মেঘনাদ বসেছিলেন, তখন আমরা দেখতে পাই একটা অবস্থা, সেটা হলো এই, যেহেতু লঙ্কা দ্বীপের মধ্যে কোনো পথ বা রাস্তা আমাদের এই রাম বা লক্ষ্মণ কারোই জানা ছিল না, আর যেহেতু আমাদের এই রাক্ষসরা শ্রাবণ উনি ছিলেন অত্যাচারী রাজা ছিলেন, যার পরিপ্রেক্ষিতে এই অত্যাচার থেকে পরিত্রাণের জন্য রাবণেরই ছোট ভাই বিভীষণ উনি রামের কাছে আশ্রয় নেন ধর্ম অবলম্বনের জন্য, ধর্মপথগামী হয়ে রামের কাছে আশ্রয় নেন। সুতরাং বিভীষণ জানতেন যদি নাকি যজ্ঞ শেষ করে মেঘনাদ এরকম যুদ্ধে আসতে পারে তাহলে রাম এবং লক্ষ্মণ তাদের যুদ্ধে কখনো জয়ী হইতে পারবে না। সুতরাং সে কি করেন? সে লুকিয়ে লুকিয়ে লক্ষ্মণকে নিয়ে নিকুম্বিলার যজ্ঞ করে চলে যান। নিকুম্বিলার যজ্ঞ করে যখন নাকি যান, তখন আমাদের লক্ষ্মণ মেঘনাদের সামনে গিয়ে দাঁড়ান। তো মেঘনাদ প্রথম ভুল করেন, সে ভাবেন যে হয়তো আমি দেবতার জন্য পূজা করতেছি, যজ্ঞ করতেছি, এই যজ্ঞের তুষ্ট হয়ে দেবতা স্বয়ং নিজে মর্তে নেমে এসেছে। সুতরাং সে দেবতাকে প্রণাম করেন আর বলেন, দেব আপনি এই অধমকে দেখা দিলেন। লক্ষ্মণ বলেন, আমি তোর দেব না, আমি তোর যম হিসাবে এসেছি, আমি লক্ষ্মণ। কিন্তু মেঘনাদের কথা জানতেন লক্ষ্মণ, তো কোনো ক্রমেই আমাদের এই লঙ্কা দ্বীপের পথ নিকুম্বিলা যজ্ঞাকার কোথায় কিছুই চিনবেন না, সে কি করে আসবেন? সে বলছেন যে দেবতার কি কখনো শোভা পায় যে ভৃত্যের সাথে রসিকতা করা? তো তখনই বুঝতে পায় মেঘনাদ, যখন দেখি অস্ত্র উত্তোলন করে মেঘনাদকে হত্যার উদ্দেশ্যে লক্ষ্মণ অগ্রসর হয়, তখন এইটা যখন অবস্থাটা সৃষ্টি হয়, তখন মেঘনাদ তার যে কাঁসার ঘণ্টা ছিল যেটা নিয়ে পূজা করা হইতেছিল, সেই ঘণ্টাটা ছুঁড়ে মারেন লক্ষ্মণকে উদ্দেশ্য করে। লক্ষ্মণের সেটা মাথায় গিয়ে লাগে, লক্ষ্মণ মূর্ছা যায়, জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন মেঘনাদ ওই অবস্থায় লক্ষ্মণকে দেখে অস্ত্র আনার জন্য অস্ত্রাগারে যাবেন। অস্ত্রাগারে যাওয়ার জন্য উনি যখন বাহির হইতেছিলেন, তখন দরজায় দাঁড়ানো পান আমাদের এই বিভীষণকে। এখন আমাদের মূল বিষয় হইতেছে এইটা, যে এতক্ষণ পর্যন্ত যেই কাহিনীগুলো বলা হইল, এই কাহিনীগুলোর সাথে কবিতার সম্পর্ক বা কবিতা শুরু হইল। এখন ওই ঘরের নিকুম্বিলা যজ্ঞঘরের মধ্যে আমাদের মেঘনাদ আর যজ্ঞঘরের দরজার সামনে দাঁড়ানো আমাদের এই বিভীষণের সাথে মেঘনাদের কি কথা হয়েছিল ওই সময়, একজন আরেকজনকে কি বলছিলেন, মেঘনাদ বিভীষণকে কি বলছেন, বিভীষণ মেঘনাদকে কি বলছেন, এই কথোপকথন মানে এই ডায়লগস, এইটাই আমাদের কবিতা। মূলত এই কবিতার মধ্যে মেঘনাদের ভাষায় একজন আদর্শ দেশপ্রেমিক, একজন জ্ঞাতি সম্পর্কীয় রক্ষাকারী, একজন ভালো দেশপ্রেমিক, তার বৈশিষ্ট্যগুলো কি, তার কথাগুলো কি, গুরুজনের প্রতি কিভাবে কথা বলতে হয়, কিভাবে তাদেরকে তাদের অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, সেই কথাগুলো প্রকাশ পেয়েছে আমাদের এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায়। এবার আমাদের কবিতা যেহেতু শুরু হয়ে গেল যে যজ্ঞঘরের মধ্যে ঘরে এবং দরজায় দাঁড়ানো বিভীষণের সাথে মেঘনাদের কি কথা হয়েছিল, সেই কথাগুলোই আমাদের আলোচ্য কবিতা। তো আমরা যেটা দেখতে পাবো সেটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ, এই মাইকেল মধুসূদন দত্তর কবিতার মধ্যে ওই অবস্থায় তারা একজন অপরজনকে কি বলছিলেন। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনি কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অরিন্দম যিনি শত্রুকে দমন করেন, কহিলা বিষাদে, এতক্ষণ পর আমাদের এই মেঘনাদ বুঝতে পারলেন। এখানে অরিন্দম মেঘনাদ যিনি সমস্ত শত্রুকে দমন করছিলেন, যার পরিপ্রেক্ষিতে ওনাকে অরিন্দম বলা হয়েছে।
যে উনি এতক্ষণে বুঝতে পারলেন কি করে এই লক্ষণ রাক্ষসপুরীর মধ্যে, রাক্ষস রাজ্যের মধ্যে পৌঁছাইলেন। বিষাদপূর্ণ হৃদয়ে উনি বললেন, হায় তা উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। বিভীষণকে দরজায় দাঁড়ানো দেখে তখন কথা বললেন, এখানে তাঁত শব্দ অর্থ পিতৃব্য বা চাচা। হায় তাঁত, হে আমার চাচা, হায় চাচা, তোমার কি উচিত হয়েছে এ কাজ করা? কেননা তুমি তো নিকষা সতী তোমার জননী। তার মানে এখানে আমরা আর একটা বিষয় অবলোকন করি, সেটা হলো রাবণ, কুম্ভকর্ণ আর এই বিভীষণ তিনজনের জননী হইতেছে নিকষা, যিনি অত্যন্ত সতী ছিলেন। সহোদর রক্ষশ্রেষ্ঠ সুরিশুম্বনী কুম্ভকর্ণ, তোমার ভাই, একই মায়ের উদরে জন্ম, সুরিশুম্বনী যে শিবের মতো মহাবলিয়ান কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। চাচা, তুমি যে কাজটা করছো এই কাজটা তোমার ঠিক হয়নি, কেননা তুমি তো নিকষা সতীর সন্তান এবং তোমার যে ভাই সে শিবের মতো মহাবলিয়ান। তোমার যে ভাইয়ের সন্তান, বড় ভাইয়ের সন্তান যে মেঘনাদ, এখানে তাকে বাসব বিজয়ী বিশেষণে বিশেষায়িত করা হয়েছে, যে ভাতৃপুত্র বাসব বিজয়ী। তারপর চাচা তুমি যে কাজ করেছো সেই কাজটা কেমন? নিজ গৃহ পদ্মাত দেখাও তস করে। যেন চাচা নিজের ঘরের পথ তুমি একদম চোরকে দেখাইছে। কারণ চোরকে যদি নিজের ঘরের পথ দেখানো হয় তো চোর অবশ্যই সেই ঘরে চুরি করবে, কারণ চোরের স্বভাবই চুরি করা। এখানে লক্ষণকে চোরের সাথে তুলনা করা হয়েছে। বিভীষণকে মেঘনাদ বললেন, চাচা তুমি যে কাজ করেছো এই কাজটা তো যেন এমন হলো যে নিজের ঘরের পথকে চোরকে দেখানো হলো। চন্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, যারা মেলেচ্ছ, যাদেরকে ছোঁয়া যায় না, নিচু জাতির লোক, সে কখনো রাজার ঘরের মধ্যে বসতে পারে না। এখানে চন্ডাল অর্থ নিচু জাতির লোক, বসাওয়ানি রাজার আলয় মানে রাজার ঘরের মধ্যে, রাজবাস ভবনে। নাহি গঞ্জিতরা, আমি তোমাকে গঞ্জনা করব না, আমি তোমাকে ভৎসনা দেব না। গুরুজন তুমি পিতৃতুল্য, কেননা তুমি তো আমার গুরুজন, আমার বাবার সমতুল্য, তোমাকে কি আমি ভৎসনা করতে পারি? ছাড়ো দ্বার, চাচা দরজাটা ছেড়ে দাও। যাবো অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব। পাঠাইব রামানুজের সমন ভবনে। রামানুজ এখানে লক্ষণ, আর রামের যে অনুজ, রামের যে ছোট ভাই, একে আমি সমন ভবন মানে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে। লক্ষণ যে লঙ্কা দ্বীপের মধ্যে ঢুকছেন এবং সে নিকুম্বিরার যজ্ঞকর পর্যন্ত পৌঁছে গেছেন, এই পৌঁছানো এটা একটা কলঙ্ক লঙ্কার জন্য, সেটাকে আমি প্রকাশ্যে ঘুচিয়ে দেব। তো এটুকুর মধ্যে এই কথাটুকু আমাদের পাওয়া যায় যে এতক্ষণ পরে অরিন্দম মেঘনাদ বুঝতে পারলেন লক্ষণ কি করে এই রাক্ষসপুরের মধ্যে পৌঁছলেন। চাচাকে বললেন, চাচা তোমার এই কাজটা করা কি ঠিক হয়েছে? কেননা তুমি তো নিকষা সতীর জননী, নিকষা সতীর সন্তান, তুমি, তোমার মা জননী তো নিকষা সতী। তোমার ভাই রক্ষশ্রেষ্ঠ সুরিশুম্বরী, সেই শিবের মতো মহাবলিয়ান, তার ভাই তুমি, যে নাকি স্বর্গকে জয় করছিল, বাসব বিজয়ী ইন্দ্রজিৎ, তোমার তো ভাইয়ের পুত্র, তার চাচা তুমি। এই কাজ করাটা কি তোমার ঠিক হলো? ও চাচা, তুমি যে কাজটা করলে সেই কাজটা তো যেন এমন যে চোরকে নিজের ঘরের পথ দেখাইলে। আবার চাচা মনে হলো যে মেয়েদের যারা, যাদেরকে ছোঁয়া যায় না, নিচু জাতের লোক, তাদেরকে তুমি ঘরের মধ্যে এলে বসালে। তো মেয়েদের ছোড়া কখনো রাজার ঘরের স্থান পায় না। তুমি যে কাজ করলো, মেলেচ্ছ লক্ষণকে রাজার ঘরের মধ্যে, এখানে চন্ডাল বলছে লক্ষণকে, লক্ষণকে তুমি রাজার আলয়ের মধ্যে বসাইছো। কিন্তু চাচা আমি তোমাকে গঞ্জনা করব না, আমি তোমাকে বকা ঝোঁকা দিব না, কেননা তুমি তো গুরুজন, পিতার সমতুল্য, তোমাকে কি বকা দেওয়া যায়? চাচা তুমি দয়া করে দরজাটা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, ওইখান থেকে অস্ত্র নিয়ে আসবো, দেখব। এবং এই লক্ষণ ও যে চোরের মতো প্রবেশ করছে আমাদের লঙ্কা দ্বীপে, এই লঙ্কা দ্বীপে প্রবেশ করাটা একটা কলঙ্ক। এই যে কলঙ্কটা আমি প্রকাশ্যে ঘুচিয়ে দিব, ওকে আমি হত্যা করব, সমন ভবনে পাঠিয়ে দেব রামানুজ। সুতরাং তুমি দরজাটা ছেড়ে দাও। তো হে আমার প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আগামী দিনে আমরা বাকিটুকুন আবার আলোচনা করব। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে
আজকের মতো শেষ করছি। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।